আজ সঙ্গীতের কিংবদন্তি আয়ুব বাচ্চুর ৬৪তম জন্মবার্ষিকী। স্ত্রীর উদ্যোগে নতুন করে তৈরি হলো তার গাওয়া ২০ গান। কণ্ঠ দিয়েছেন প্রজন্মের শিল্পীরা। জেনারেশন বাই জেনারেশন যেন ওর গানরা গাইতে পারে, সেই জন্য উত্তরাধিকার নামটা আমি হার্টসাইন দিলাম। সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন। সালমান শাহ সহ যারা আত্মহত্যা করেছে, আত্মহত্যার প্ররোচনায়, আমি তাদের বিচার চাই। ৯০ দশকের প্রেমের আবহে তৈরি হলো ওয়েব ফিল্ম। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। গুনে গুনে ৮ বছর হলো চোখের দেখাই নেই সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু। যদি বেঁচে থাকতেন তবে আজ ঢাকার মগবাজারের এবি কিচেন মেতে উঠত উৎসবে আয়োজনে। সঙ্গীতের এই কিংবদন্তির হঠাৎ প্রস্থানে কষ্টের সুর বাজে বন্ধু, সহকর্মী, অগ্রজ, অনুজদের মনে। গানে গানে বলেছিলেন চলে যাবার আগে যে চলে যাওয়া তাতে নেই কোনো ভালো লাগা, কিন্তু তিনি চলে গেলেন বড্ড অসময়ে। আয়ুব বাচ্চু, সংক্ষেপে এবি নামে পরিচিত এই শিল্পী যা করে গেছেন তা হয়ে আছে স্মরণীয়। তাই তো প্রজন্ম আজও ঘুরে ফিরে তার সৃষ্টিতে। রূপালী গিটার ফেলে একদিন চলে যাব দূরে, বহু দূরে। যার গান শুনে বেড়ে ওঠা, তার সাথেই কাজ করেছেন তরুণ এই শিল্পী। তাই তো আয়ুব বাচ্চুর মুগ্ধতা তাকে ছুঁয়ে আছে এখনো। আমি যখন দেখলাম যে একজন গিটারিস্ট অনর্গল ঘন্টার পর ঘন্টা গিটার বাজিয়ে গান গেয়ে যাচ্ছেন, তো তখন আমাকে ব্যাপারটা খুব টাচ করে যে গিটার বাজিয়ে গান গাওয়া যায়। কারণ ওই 90s সময় আসলে গিটার বাজিয়ে গান গাওয়ার মতন শিল্পী বাংলাদেশে খুব কমই ছিল। সো ফার্স্ট টাইম আমি বসকে দেখার পর থেকে আমার ডিসিশন হয় যে আমি অভিমানে সোলো ক্যারিয়ারে যে বিরতি টেনেছিলেন আগুন, তা কাটিয়েছিলেন আয়ুব বাচ্চু। তার সুরে গাওয়া গানে যেন প্রাণ ফিরে পেয়েছিলেন এই শিল্পী। আলাপচারিতায় সেই স্মৃতিচারণ করলেন আগুন। কোনো এক সময় আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি অডিওতে গান গাওয়া বন্ধ করে দিব। এই খবর শুনে উনি আমাকে তার অফিসে ডাকিয়ে উনি আমাকে ফোর্স করে দুটো গান লিখিয়েছিলেন এবং বলেছিলেন যে আগুন, তোর মতো শিল্পী যদি এই মার্কেট থেকে সরে যায়, আরও ১০০টা অখাদ্য এসে ঢুকবে। তুই আমাকে দুটো গান লিখে দে, আমি সুর করি, দেখি কি হয়। এই লেখা হলো আমার স্বপ্নগুলো আর ও আকাশ তুমি বলো। আমার স্বপ্নগুলো গানটা মানে আমার অডিও ক্যারিয়ারকে যে জায়গায় নিয়ে গেছে, এটা বাচ্চু ভাই যদি না থাকতো এই অ্যাচিভমেন্ট আমার জীবনে হতো না। সোনার বাংলা সার্কাসের মতো এ সময়ের অনেক ব্যান্ডের আইডল এলআরবি দলের ২-১ সদস্যের আয়ুব বাচ্চুর সাথে বাজানোর অভিজ্ঞতা থাকলেও থেকে গেছে একসাথে মঞ্চ শেয়ারের আক্ষেপটা। আমার কেন যেন মন থেকে বলে যে উনি আমাদের গান, আমাদের ব্যান্ডকে অনেক পছন্দ করতো। When I play from the heart, I know that's how you played the guitar, and I love you and I'm missing you very much. And Shubho Janmodin Borowai. And this lick is for you. I only met Ayub Bachu once or twice, but the time I spent with him was very focused, and we spent good time together. So, happy birthday, Ayub Bachu. I hope you are at peace and looking down on us and enjoying. উনি চলে যাওয়া থেকে আজকে পর্যন্ত মনে হয় যে আসলে আমরা ব্যান্ড মিউজিকের সবচেয়ে বড় অভিভাবকটা আমরা হারাইছি। বেঁচে থাকলে আজ জীবনের ৬৪তম জন্মদিন উদযাপন করতেন আয়ুব বাচ্চু। কেক কাটা ঘিরে জমজমাট থাকতো তার এবি কিচেন, কিন্তু সবই আজ নীরব তার গানের মতো। রুম্মান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা। সাধারণ মানুষ আর গায়ক গায়িকাই শুধু নয়, নায়ক নায়িকাদেরও পছন্দের শিল্পী আয়ুব বাচ্চু। তার গান, গিটারের সুর মুগ্ধ করে এই প্রজন্মের বহু অভিনেতা অভিনেত্রীদের। জন্মবার্ষিকীতে প্রিয় শিল্পীকে নিয়ে কথা বললেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ আর বিদ্যা সিনহা মিম।
বাংলা গানের এক কিংবদন্তি আইয়ুব বাচ্চু, যার গানে দশকের পর দশক যেমন গান প্রেমীরা হয়েছেন মুগ্ধ, তেমনি বাংলা ব্যান্ড সঙ্গীতকে দিয়েছেন ভিন্ন মাত্রা। অসংখ্য কালজয়ী গান, জাদুকরী গিটারের সুর, সাথে তারুণ্যের প্রতি সীমাহীন ভালোবাসা ছিল আইয়ুব বাচ্চুর। আর তাই প্রজন্মের নায়ক সিয়ামের মতে ৯০-এর দশকে বেড়ে ওঠা একটা প্রজন্মের কাছে আইয়ুব বাচ্চু মানে এক অন্য উন্মাদনার নাম। আজকে যদি আপনি আমার মোবাইল দেখেন, আমার ইউটিউবের সাজেশনস দেখেন, স্পটিফাই প্লেলিস্ট দেখেন, আপনি সবচেয়ে বেশি গান আইয়ুব বাচ্চুরই পাবেন। এবং আমাদের 90s আমরা যারা বড় হয়েছি, জন্ম নিয়েছি আমরা যারা, আমাদের জন্য তার প্রত্যেকটা গান এক একটা স্টোরি। কারণ বয়সের বিভিন্ন ফেজে আমরা এক একটা গান ভালোবাসি, এক একটা গানে প্রেমে পড়ি। গানের চেয়ে বেশি ব্যক্তি আইয়ুব বাচ্চুর ভক্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। তার মতে গান দিয়েই প্রিয় শিল্পী বেঁচে থাকবেন সবার হৃদয়ে। অনেক শো করেছি আমি, সো উনি মানে যে কোনো শোতেই উনি থাকতো। সো আমাদের পুরো লং জার্নি, অ্যান্ড যখন আমরা ওখানে শো করার পর ব্যাক স্টেজে নানান রকম গল্প করতাম, অনেক মজা হতো। অ্যান্ড সে পার্সোনালি আমাকে অসম্ভব রকম আদর করতো। কষ্টটা একটু কম দিলে হতো না। আইয়ুব বাচ্চুর গানে নিজের অনুভূতিগুলোকে খুঁজে পান এ প্রজন্মের আরেক নায়ক শরীফুল রাজ। তার গানের প্লে লিস্টে উপরের দিকেই থাকে এবির গান। লং ড্রাইভে গেলে আসলে বাচ্চু ভাইয়ের গান আসলে বেশি শোনা হয়। আর বাচ্চু ভাইয়ের গানের মধ্যে যেহেতু একটা অন্য ধরনের হাহাকার কাজ করে, আসলে ভালো লাগে কাজ করে, সব কিছু মিলে আমার মনে হয় আমি না শুধু আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষই, আমি যেরকম বাচ্চু ভাইকে মিস করি, বাংলাদেশের প্রতিটা মানুষই বাচ্চু ভাইকে মিস করে অনেক। এই নায়ক নায়িকাদের বিশ্বাস, বদলে যাওয়ার এই শহরে গানে গানে 12 মাস এক আকাশের তারা হয়ে রূপালী গিটারের সুরে ঘুমন্ত শহরে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে বেঁচে থাকবেন আইয়ুব বাচ্চু। আমি তো প্রেমে পড়িনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রেম আমার উপরে পড়েছে। নতুন করে তৈরি হলো সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় 20 গান। উদ্যোগটি নিয়েছে তারই স্ত্রী। এরই মধ্যে বেশ কটি গানের রেকর্ডিং শেষ হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে রূপালী গিটার গেয়েছে ব্যান্ড দলছুট, নীল বেদনার কণ্ঠ দিয়েছে ব্যান্ড আরবোভাইরাস, আর সোনার বাংলা সার্কাস গেয়েছে গতকাল রাতে। অচেনা জীবন গানটি গিয়েছে ব্যান্ড রকসল্ট, মাধবীতে কণ্ঠ দিয়েছে ব্যান্ড ডোপামিন, চাঁদ মামা গেয়েছে ব্যান্ড ক্যালিপসো, মন চাইলে মন গেয়েছেন শিল্পী একে রাহুল, হাসতে দেখো গাইতে দেখোতে কণ্ঠ দিয়েছেন ভাবনা করিম ও রাসেল, অনেক রাত গেয়েছেন রোমেল আলী, আপন কেহ না গানে কণ্ঠ দিয়েছেন পলাশ নূর, অদিত রহমান গেয়েছেন ঘুমন্ত শহরে, জয় শাহরিয়ার কণ্ঠ দিয়েছেন কষ্ট কাকে বলে, কানিজ সুবর্ণা গেয়েছেন কষ্ট পেয়ে ভালোবাসি, বখতিয়ার হোসেন কণ্ঠ দিয়েছেন রাতের তারা, আর সেই তুমি গেয়েছে ব্যান্ড শুভযাত্রা। ফেরারি এই মন গানে কণ্ঠ দিয়েছেন আতিকা ইয়ামিন, হকার গেয়েছেন অটোমনাল মন, নীরবে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনক আচার্য, মেয়ে গেয়েছেন চন্দন জামান আলী এবং বাংলাদেশ গানটিতে কণ্ঠ দিয়েছেন তৌফিক। যেহেতু বাচ্চু জুনিয়র সিনিয়র সবার সাথে, আর জুনিয়রদের সাথে তো সে কাজ করতে খুব পছন্দ করতো, তো জেনারেশন বাই জেনারেশন যেন ওর গানরা গাইতে পারে, সেই জন্য উত্তরাধিকার নামটা আমি হার্ট সাইন দিলাম। উনি অনেকগুলো পাঠানোর পরে প্রতিটা জিনিসই চিস্তি ভাই আমাকে দেখিয়েছে, আমার যেটা ভালো না লেগেছে আমি বলেছি এটা একটু চেঞ্জ করেছে, এবং উনি মানে আমাদের পছন্দ, আর সব তো আমি আমার পছন্দে করাতে পারবো না, কারণ এখানে প্রত্যেকের ভয়েসে প্রত্যেকের সাধ্য মতন গানগুলো করেছে, এবং তারা যে খুব প্রাণ দিয়ে গান করেছে, এবং যে যার ভয়েসে আমি বলছি যে যেভাবে গান গাইতে চায় গাইতে দিব, যে গানটা পছন্দ করে, এবং চিস্তি ভাই সে প্রেফারেন্সটা দিয়েছে। তাদেরকে আমি অনেক চিনি না, আমাকে বলে কি এরকম, আমি কিছু ভয়েস শুনে বললাম যে এত সুপার ভয়েস মেয়েদের গলাগুলো, দেখলাম খুব সুন্দর। যদি কেউ সিনিয়ররাও আসে, নেক্সট আসবে, কারণ প্রজেক্টটা তো কন্টিনিউ হবে। সালমান শাহ হত্যা মামলায় জড়িত আসামি অভিনেতা ডনের জামিন নামঞ্জুর করে তাকে রিমান্ডে নিয়ে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে সালমান শাহর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। একই সাথে মামলার 1 নম্বর আসামি সামিরা সহ পলাতক ও এজাহারভুক্ত অন্য আসামিদেরও দ্রুত গ্রেফতার এবং কোনো আসামিকে আগাম জামিন না দেওয়ার দাবি জানানো হয়েছে।
শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান। তারা বলেন, কোনো প্রভাব বা চাপের কারণে যেন কেউ আইনের আওতার বাইরে না থাকে। পাশাপাশি সালমান শাহর ছোট ভাই শাহরানকে হত্যার হুমকিদাতা শাকিল কিবরিয়াকে দ্রুত আইনের আওতায় আনারও আহ্বান জানান তারা। এ সময় আন্দোলনকারীদের সাথে মুঠোফোনে যোগ দেন সালমান শাহের মা নীলা চৌধুরী। নিজের বক্তব্যে সন্তান হত্যার বিচার হওয়ার পাশাপাশি শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর কোনো অপশন আমাদের হাতে নেই, তো আমরা সরকারের কাছে বিনীত নিবেদন আবেদন যেটাই বলেন, আমরা খুব তাড়াতাড়ি জলদি as soon as possible স্বামীরাকে গ্রেফতার করতে, যেন দেখি উমরা হজ তখনই কবুল হয় যখন আল্লাহর কাছ থেকে আল্লাহ চায় বান্দা উমরা হজটা করুন। আল্লাহ চায় না ডনের মতো একটা কলঙ্কিত মানুষ মক্কা মদিনায় বানাবে। ডনকে কারাগারেই বানায়, মক্কা মদিনায় বানায় না। আমরা যারা সবাই 18 কোটি মানুষ আমরা আজকে বিচার চাইছি। আমি একবার চাচ্ছি না, একজনের না, 43টা 45টা খুনে আমি বিচার চাচ্ছি। সবার বিচার হোক। আমার সালমান শাহ সহ যারা আত্মহত্যা করেছে, মিথ্যা আত্মহত্যার প্ররোচনায়, আমি তাদের বিচার চাই। তোমরা সবাই সাবধান থাকো এবং সবাই সুন্দরভাবে সোচ্চার থাকো। তোমরা এই যে মানববন্ধন, এটা খন্ড খন্ড হয়ে সারা বাংলাদেশে চলতে থাকবে যতক্ষণ বিচার না হয়েছে। আমাদের আন্দোলন চলবে যতক্ষণ বিচার শেষ না হয়েছে, আসামি গ্রেফতার না হয়েছে, চলবে। 90 দশকের প্রেমের গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম মিশন ডিডিএলজে, যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তরুণ দুই শিল্পী নভি ও লাবণ্য। 90-এর আবেগ আর ভালোবাসার সরলতাকে উপজীব্য করে ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। আসছে সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে মিশন ডিডিএলজে। আর এই খবর আনুষ্ঠানিকভাবে জানাতে গতকাল সন্ধ্যায় হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে নির্মাতা সহ উপস্থিত ছিলেন এর কুশলীরা। পরিচালক জানান, দুই তরুণ তরুণী ধ্রুব ও দিয়ার প্রেমের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে ওয়েব ফিল্ম মিশন ডিডিএলজে, যেখানে 90 দশকের চেনা প্রেমের অনুভূতি উঠে এসেছে, যা দর্শকদের নস্টালজিক করে তুলবে। কারণ প্রেম ভালোবাসা সম্পর্কের টানাপোড়েনের সাথে গল্পে আছে হাস্যরসের নানা মুহূর্ত। দিনভর দেশ বিদেশে কত ঘটনায় তো ঘটে, সেখান থেকে নির্বাচিত কিছু খবর দর্শক এবারে আপনাদের জানাবো 1 মিনিটে। আবারও বড় পর্দায় সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় ছবি প্রেম পিয়াসী ময়মনসিংহে দর্শকের অনুরোধে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাত দখল কর্মসূচিতে অংশ নিয়ে তুমুল সমালোচনার কেন্দ্রে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। মিছিলে সবার সাথে যোগ দেওয়ার পাশাপাশি কারার ওই লৌহ কপাট গানের সুরেও কণ্ঠ মেলাতে দেখা যায় তাকে। ভারতীয় চলচ্চিত্রে প্রায় 3 দশকের ক্যারিয়ার ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। শাহরুখ খানের পর দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে এই সম্মাননা পেলেন রানী। কন্যা সন্তানের মা হলেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পূজা। সোশ্যাল মিডিয়ায় নবজাতকের একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করে এই খুশির সংবাদ জানান তিনি। মুক্তি পেয়েছে অ্যাভেঞ্জার্স ডুমসডের দ্বিতীয় ট্রেইলার, যেখানে প্রথমবারের মতো প্রকাশ পেয়েছে নতুন যুদ্ধের প্রেক্ষাপট। কথা বলতে দেখা গেছে টাইমস্টোন প্রতিরক্ষক অ্যানশেন্ট ওয়ানকে। ছবি মুক্তির 15 দিন পর হলো শেকড় ছবির বিশেষ প্রদর্শনী। ছুটির দিনের সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দেখানো হয়েছে এই সিনেমাটি, যেখানে শিল্পী কুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরাও। 30 জুলাই দেশের হলে মুক্তি পায় শেকড়। প্রসূন রহমান পরিচালিত এই সিনেমাটির গল্পে উঠে এসেছে মাটি, মানুষ, আত্মপরিচয় আর নিজের শেকড়ের টানে ফিরে আসার গল্প। প্রিমিয়ার শো শেষে উপস্থিত অতিথিরা প্রশংসা করেন সিনেমাটির গল্প, নির্মাণ ও অভিনয়ের। নির্মাতা ও অভিনয় শিল্পীদের প্রত্যাশা, দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী দর্শকদের কাছেও মাটির টান আর শেকড়ের এই গল্পটি ভালো লাগবে। জানা গেছে খুব শিগগিরই বিশ্বের বিভিন্ন দেশে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হবে শেকড়। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন FS নাইম, আয়েশা খান, দিলারা জামান সহ আরও অনেকেই। আগামী মাসে এটি আমেরিকা রিলিজ হবে। আর আমরা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর পেয়েছি ডিমান্ড ফিল্ম নামে একটি কানাডা ভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি। তারা এই ছবিটি পর্যায়ক্রমে ইউকে এবং আয়ারল্যান্ডেও রিলিজ দেবে, এদিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও রিলিজ দেবে। আর এর বাইরে আমরা আরেকটি ডিস্ট্রিবিউটর পেয়েছি। প্রথমবারের মতো আমরা সাউথ আমেরিকাতেও ছবি রিলিজ হচ্ছে। এই ছবিটি স্প্যানিশ ডাবিং হয়েছে অলরেডি। তো আমরা আশা করছি সেপ্টেম্বর বা অক্টোবরে এটি দক্ষিণ আমেরিকাতেও রিলিজ হবে।
বিজ্ঞাপনে নিষিদ্ধ পান মশলার পরোক্ষ প্রচারণার অভিযোগে এবারে আইনি জটিলতায় বলিউডের 3 তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। বিমল এলাইচির বিজ্ঞাপনে অভিনয়ের কারণে তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন। 2024 সালে একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যায় এই 3 তারকাকে। সম্প্রতি সেই বিজ্ঞাপন নিয়েই তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন। 11 আগস্ট মহারাষ্ট্রের খাদ্য নিরাপত্তা প্রধান তুকারাম মুন্ডে নোটিশটি জারি করেন। 9 পৃষ্ঠার নোটিশে বলা হয়েছে, বিমল এলাইচি নামটি এমনভাবে ব্যবহার করা হয়েছে যা ভোক্তাদের কাছে বিমল পান মশলার সঙ্গে একটি সম্পর্ক তৈরি করতে পারে। প্রশাসনের প্রাথমিক পর্যবেক্ষণ, এই ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ পান মশলা বা তামাকজাত পণ্যের পরোক্ষ প্রচারণা হিসেবে বিবেচিত হতে পারে। নোটিশে 3 অভিনেতাকে বিজ্ঞাপনটির প্রচারণা বন্ধ করার পাশাপাশি তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংশ্লিষ্ট প্রচারমূলক কন্টেন্ট সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। টেলিভিশনের সেরা কাজ ও তারকাদের সম্মান জানাতে অনুষ্ঠিত হলো 6ষ্ঠ অ্যাস্ট্রা টিভি অ্যাওয়ার্ডস। আসরের সর্বোচ্চ পুরস্কার জিতে আলোচনায় আছে HBO ড্রামা সিরিজ দ্য পিট। সেরা ড্রামা সিরিজ সহ অভিনয় ও অন্যান্য বিভাগ মিলিয়ে দ্য পিট ড্রামা সিরিজের এই অর্জন। এছাড়াও বিফ, হ্যাক্স ও শ্রিঙ্কিংও পেয়েছে একাধিক পুরস্কার। কমেডি বিভাগে দাপট দেখিয়েছে হ্যাক্স। সেরা কমেডি সিরিজের পাশাপাশি জিন স্মার্ট সেরা অভিনেত্রী এবং সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন হ্যানা আইনবাইন্ডার। আর শেষ পর্বের নির্মাণের জন্য লুসিয়া অ্যানিয়েলও জিতেছেন কমেডি সিরিজের সেরা পরিচালকের পুরস্কার। অন্যদিকে শ্রিঙ্কিং পেয়েছে 4টি পুরস্কার। লিমিটেড সিরিজ ও টিভি মুভির বিভাগে 5টি পুরস্কার নিয়ে এগিয়ে আছে বিফ। দ্য ডিপ্লোম্যাটের জন্য সেরা ড্রামা অভিনেত্রী হয়েছেন কেরি রাসেল। ফলআউটের জন্য অতিথি অভিনেতার পুরস্কার পেয়েছেন ম্যাকাওয়েল কালকিন। আর প্লারিবাস এর জন্য সেরা লেখকের স্বীকৃতি পেয়েছেন ভিন্স গিলিগান। হলিউডের আপকামিং অ্যাকশন থ্রিলার দ্য ফিক্স নির্মাতা গায় মোশের পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে আসছে 11 সেপ্টেম্বর। দ্য ফিক্সের দৃশ্যপটে দেখা যাবে আফগানিস্তান যুদ্ধ সমাপ্তির পরবর্তী সময়ের সংঘাতময় পটভূমি। যুদ্ধের আকস্মিক পরিণতিতে হতাশ ও ক্ষুব্ধ একদল সাবেক CIA এজেন্ট নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ঝুঁকিপূর্ণ গোপন মিশন শুরু করবে, যেখানে ইরানের রাজধানী তেহরানে বড় ডাকাতি ও বিশাল আন্তর্জাতিক গ্যাংস্টার চক্রকে টেক ডাউন করার চেষ্টা চালাবে। এবং এতে চরম ভূ রাজনৈতিক চক্রান্তের মুখে পড়বে সাবেক CIA এজেন্ট দলটি, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লিয়াম নেসন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জাকারি লেভি, টাইটাস ওয়েলিভার, নোমান আকার এবং ওয়াস চ্যাটাম। দর্শক, এতক্ষণ তো ছিলাম বিনোদনের নানা খবর, এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। ভিন্ন রকম ফ্যাশন ফটোশুটের খবর জানাবো এবারে আপনাদের। প্লাস সাইজদের জন্য বর্তমানে বিক্রেতারা রাখছেন নিত্য নতুন ডিজাইনের ফ্যাশনেবল পোশাক। সেসব পোশাকের মডেল হিসেবে যুক্ত হয়েছেন প্লাস সাইজের সাধারণ ক্রেতারাই। কেমন ছিল সেই আয়োজন দর্শক, চলুন দেখে আসি তারই এক ঝলক। ক্যামেরার সামনে মডেল যারা সবাই প্লাস সাইজের, স্লিম বডির কাউকে স্থান দেয়া হয়নি এখানে। ভারী স্বাস্থ্যের মানুষদের নিয়ে পোশাক তৈরি করা প্রতিষ্ঠান কোচি নিয়মিত ক্রেতাদের নিয়েই করেছে এই আয়োজন। মডেল হয়ে অংশ নিয়েছেন ফটোশুটে। প্রথমবারের মতো প্লাস সাইজের এত ক্রেতা অংশ নিয়েছেন একই ফটোশুটে। বিষয়টি নিজেরাও উপভোগ করছেন বেশ। কখনো ভাবি নাই অ্যাকচুয়ালি যে মডেলিং এই সাইজের মানুষ কখনো মডেলিংও করতে পারে, বা এটা নিয়ে কেউ কাজ করবে বা কখনো ভাববে, তো সব মিলে খুবই ভালো লাগছে। আজকে আমি প্রথমবার আসলে ক্যামেরার সামনে মডেল হিসেবে পাঞ্জাবি, জার্সি এবং শার্ট পরে ফটোশ্যুট করা হয়েছে। আমার থেকে কম হেলদি আশেপাশে ঘুরতো, বাট এখন আমার মতো হেলদি অনেকে আছে, নিজের প্রতি একটা কনফিডেন্স আসছে যে আমার মতো আরও অনেকে আছে। আশা করি আরও অন্য বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে যারা আমাদের বিগ সাইজ পিপলদের জন্য ফ্যাশন সেন্স চিন্তা করবে এবং ভালো ভালো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবে। পোশাক নিয়েই অনেকটা বিড়ম্বনার শিকার হন এসব মানুষেরা। আত্মবিশ্বাস বাড়াতে তাই ক্রেতাদের নিয়ে করা হয়েছে ফ্রেমবন্দির এই আয়োজন। আমাদের উদ্যোগে যে ফটোশ্যুটের আয়োজন করা হচ্ছে সেখানে ওনারা ইনভলভ হয়েছে আমাদের সাথে, সো এই ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড অনেক এক্সাইটফুল একটা ব্যাপার যে তারা আমাদের সাথে কাজ করতেছে। বিগ সাইজের মডেল বিশেষ করে বাংলাদেশে খুবই কম, যেহেতু তারা সংখ্যায় অল্প, তখন তাদের রেমুডেশন বলেন বা তাদের ডিমান্ড বলেন খুব হাইলি থাকে। এই জায়গা থেকে আমাদের যে কাস্টমার যারা আসলে যেমন বিগ সাইজের বাই ব্রাদার, তাদের জন্যই কোজি
প্লাস সাইজের মানুষদের জন্য যেন দেশীয় ব্র্যান্ডের প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে অফার, আকর্ষণীয় ডিজাইন আর পর্যাপ্ত কালেকশন নিয়ে, এমনটা চাওয়া সবার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। প্রকৃতি, ঐতিহ্য, উদ্ভাবন বিষয়কে উপজীব্য করে রাজধানীর আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে বিশেষ চিত্র প্রদর্শনী, যার শিরোনাম ব্রিজিং হরাইজনস, প্রকৃতি, ঐতিহ্য, উদ্ভাবনের দৃশ্য সংলাপ। যে আয়োজনের সহযোগিতায় আছে ঢাকাস্থ সিঙ্গাপুরের হাই কমিশন এবং আলিয়াস ফ্রসেস দ্য ঢাকা। সিঙ্গাপুরের 61তম জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন সিঙ্গাপুর ও বাংলাদেশের চিত্রশিল্পীরা। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর হাই কমিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিশেল লি। এছাড়াও ওই দিন হাজির হয়েছিলেন দেশের কিংবদন্তি শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া সম্ভ। প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন সিঙ্গাপুর ও বাংলাদেশের শিল্পীদের সৃষ্টিশীল নান্দনিক সব শিল্পকর্ম। প্রদর্শনীটির কিউরেট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক হারুনুর রশিদ টুটুল। 14 থেকে 19 আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আয়োজন। এটা মূলত 3টি পর্বের প্রদর্শনী হচ্ছে এখানে। প্রথম ফেজে এখানে সিঙ্গাপুরিয়ান 13 জন শিল্পীর 20টি কাজ এখানে আছে এবং এর সঙ্গে বাংলাদেশি প্রখ্যাত শিল্পী 14 জন শিল্পীর শিল্পকর্ম এখানে আছে। আর এই 14 জন প্রখ্যাত শিল্পী, ইমিনেন্ট আর্টিস্ট, তারা এখানে অংশগ্রহণ করেছে। কারণ হলো এখানে তরুণদের জন্য বিশেষ একটা জায়গা রাখা হয়েছে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা ওপেন কলের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে 12 জন ইয়াং আর্টিস্টকে বাছাই করেছি এবং এই ইয়াং আর্টিস্টের মধ্যে থেকে তাদেরকে 1 মাস গ্রুমিং করা হয়েছে এবং তাদের যে 12টা কাজ এখানে শো হচ্ছে, এর মধ্যে থেকে আবার 6 জনকে গ্র্যান্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো সে গ্র্যান্ড পেয়েছে যারা, তাদের কাজ এখানে আছে। তো মূলত এটা একটা ইন্টারেস্টিং শো। তো এর মধ্যে দিয়ে সিঙ্গাপুর, বাংলাদেশের কালচার, প্রকৃতি, ঐতিহ্য এবং আবিষ্কার, এগুলো সব কিছু নিয়ে আসলে এই প্রদর্শনীটা বা কাজগুলি সবাই করেছেন। আর আমরা শিল্পী নির্বাচন করেছি মূলত যারা এই ধরনের বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্যকে নিয়ে কাজ করেন, তাদেরকে আমরা এখানে রেখেছি। 23 নারী শিল্পীর অংশগ্রহণে রাজধানী ঢাকার এই গ্যালারিতে চলছে বিশেষ শিল্প প্রদর্শনী লবঙ্গ লতিকা, যেখানে চিত্রকলা, স্কেচ, ট্যাপস্ট্রি, ভাস্কর্য ও ইনস্টলেশন সহ নানা মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নারীর শক্তি, আত্মবিশ্বাস আর সৃষ্টিশীলতার গল্প। এই আয়োজনের উদ্বোধনী দিনে নিজের আঁকা ছবির সাথে হাজির হয়েছিলেন অভিনেত্রী বিপাশা হায়াত। এছাড়াও প্রদর্শনীতে সাজানো প্রতিটি সৃষ্টিতে নারী শিল্পীরা নিজ নিজ ভাবনায় তুলে ধরার চেষ্টা করেছেন নারীর পথ চলায় প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে সহ্য করার গল্প। প্রচলিত ধারণার বাইরে গিয়ে নারীদের নিজস্ব আলোয় উদ্ভাসিত হওয়া এবং নিজের পথ তৈরি করার শক্তি এই প্রদর্শনীর মূল ভাবনা। 22 দিনের এই আয়োজন চলবে 4 সেপ্টেম্বর পর্যন্ত আর উন্মুক্ত থাকবে সকল দর্শনার্থীদের জন্য। বিশ্বের সবথেকে বেশি বসবাসযোগ্য 10 শহরের তালিকায় জায়গা পেয়েছে জাপানের ওসাকা ও টোকিও সিটি। এশিয়ার একমাত্র দেশ হিসেবে জায়গা করে নেয় জাপান। ঠিক কোন কোন মাপকাঠিতে একটা শহরকে বলা হয় বসবাস উপযুক্ত? শিল্প সংস্কৃতির নিরাপত্তায় কতটা এগিয়ে জাপানের এই দুটি শহর? দর্শক, চলেন জেনে আসি তার বিস্তারিত। গ্লোবাল লাইভেবিলিটি ইন্ডেক্স 2026-এর তালিকায় 7-এ অবস্থান ওসাকার আর 10ম টোকিওর। শীর্ষ 10-এ দুটি শহর নিয়ে জায়গা করে নেয়া এশিয়ার একমাত্র দেশ জাপান। উন্নত প্রযুক্তি, আধুনিকায়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং শক্তিশালী অবকাঠামো জাপানের শহরগুলোকে বসবাসের উপযুক্ততায় এগিয়ে রেখেছে। মূলত জাপানের শহরগুলোতে পাড়ার মধ্যেই দৈনন্দিন প্রয়োজন মেটানোর সুযোগ আছে। সরু সড়কের দুই পাশে ছোট ছোট দোকানপাটে গড়ে ওঠা ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকাকে সেখানে বলে শোতেনগাই, যা শুধু কেনাকাটার জায়গায় নয়, শোতেনগাই স্থানীয় মানুষের সামাজিক এবং সাংস্কৃতিক মিলনস্থল। শহরের ব্যস্ত বাণিজ্যিক এলাকাতেও পুরনো মন্দির, ছোট রেস্তোরাঁ, গাছপালা ও স্থানীয় জীবনের উপস্থিতি ধরে রাখা হয়েছে। ফলে আধুনিক শহরের মধ্যেও মানুষ নিজের জায়গার সাথে একটি সম্পর্ক অনুভব করতে পারে। সময়ানুবর্তিতা, নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার জন্য জাপানের গণপরিবহন বিশ্বজুড়ে পরিচিত।
হুইলচেয়ার ব্যবহারকারী ব্রিজডেলের জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। 2 দশক ধরে দেশ জুড়ে গণপরিবহন ব্যবস্থা প্রতিবন্ধী বান্ধব করা হয়েছে। 2020 সালের মধ্যে ব্যস্ত রেল স্টেশনগুলোর 10টির মধ্যে 9টির বেশি এমনভাবে পরিবর্তন করা হয় যাতে সিঁড়ি ব্যবহার না করেও চলাচল করা যায়। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশ্বজুড়ে ব্যবহৃত হলুদ উঁচু রেখাযুক্ত পথের উদ্ভাবনও জাপানে। শুধু অবকাঠামোগতই নয়, বাসযোগ্য শহর তৈরিতে বাসিন্দাদের আচরণও এখানে প্রাধান্য পায়। রোজকার সহজ জীবনযাপন, সবার জন্য সমান নিয়মের চর্চা আর শিশুদের জন্য উন্নত শিক্ষা, এই বিষয়গুলোর প্রাধান্যই ওসাকার টোকিওকে বিশ্বের সেরা শহরগুলোর কাতারে নিয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অনেক মানুষ শখ করে কুকুর পোষে, কেউ কেউ আবার কুকুরের নামও রাখে। কিন্তু কেউ যদি নিজেই কুকুর হতে চায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই এক ভিডিও দেখে এখন অনেকেরই চোখ কপালে ওঠার জোগাড়। জাপানি এক যুবকের কুকুর হতে নাকি খরচ হয়েছে 220 কোটি টাকা। কিন্তু আসল গল্পটা একেবারেই ভিন্ন রকম। কুকুরের মতো হাঁটা, কুকুরের মতো বসা, ভিডিওটা দেখলে প্রথমে মনে হবে এ আবার কি কাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন এক ভিডিওতে দাবি করা হচ্ছে জাপানের যুবক জাসো, যিনি নেট দুনিয়ায় টোকো নামে পরিচিত, তিনি নাকি নিজেকে কুকুরে রূপান্তর করতে খরচ করেছেন প্রায় 220 কোটি টাকা। অনেকে এখানেই ধাক্কা খেয়েছেন, মানুষ কিভাবে কুকুর হবে? রহস্যটা লুকিয়ে আছে একটি পোশাকে। জাপানের বিশেষ প্রভাব ও বিনোদন সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান জেপেট তৈরি করেছে তার জন্য বিশেষ একটি কুকুরের কস্টিউম, যা কোলি জাতের কুকুরের আদলে মানুষের শরীরের সঙ্গে মানানসই করে প্রস্তুত করা হয়েছে। 4 কেজি ওজনের এই হাইপার রিয়েলিস্টিক পোশাকটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 20 লাখ জাপানি ইয়েন, বাংলাদেশি টাকায় আনুমানিক 15.5 লাখ টাকা। আর পুরো কস্টিউমটি বানাতে সময় লেগেছে প্রায় 40 দিন। তবে 220 কোটি টাকার হিসেব মিলবে কস্টিউম থেকে শুরু করে টোকোর প্রতিদিনের জীবনযাপনের সবকিছু নজরে আনলে, যেমন 4 পায়ে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ানো, গলায় বেল বেঁধে রাস্তায় হাঁটা, এমনকি পার্কে গিয়ে আসল কুকুরদের সাথেও ভাব জমানোর চেষ্টা। তবে কস্টিউমটি এতটাই বাস্তবসম্মত যে ভিডিও দেখে কিছু মানুষ যে বিভ্রান্ত হচ্ছেন না তা নয়। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময় আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।